নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। আজ দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। পরদিন খুব সকালে পদ্মঝি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোলো, এখনো ঘুম? বাবা, কুম্ভকর্ণকে হার মানালে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেচু চক্রবর্তী আসিলেন। দরজায়, গদিতে ও ক্যাশবাক্সে গঙ্গাজলের ছিটা দিয়া ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গাজল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মঝিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল, আজ হাট বার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আঁচতে। আর সেদিনকার মতো পচা দই টই আনিস নে বাবু, ওতে নাম খারাপ হয়ে যায়। শেষকালে স্যানিটারি বাবুর চোখে পড়ে যাব, দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগাঁয়ের চাষা লোক। তাহারা দই খাইতে পছন্দ করে বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্মঝি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রয় করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে, এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে না, তাহা বলাই বাহুল্য। পদ্মঝি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত অনাচ্ছিষ্টি সব কথা। দই পচা না ঘন্টা? কে বলছে দই পচা? ওই মুখ পোড়া হাজারি ঠাকুর তো। ওর ছেঁড়া তোর চাল যদি আজ। হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সে এই দই পচা কি তাজা তাহা বলে নাই। বলিয়াছিল, ব্যাপারী খদ্দেররা বলা বলি করিতেছিল যে এরকম খারাপ দই খাইতে দিলে তাহারা 14 পয়সার জায়গায় 12 পয়সার বেশি খোরাকি দেবে না। পদ্মঝি রান্নাঘরের চৌকাঠে পা দিয়া ঝাঁঝালো ঝগড়ার সুরে বলিল, বলি, ও ঠাকুর, দই পচা তোমাকে কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধু মণ্ডল আর তার ভাইপো রোজ হাটেই তো এখানে খায়, ওরাই বলছিল। তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতো হিংসুক কুচুটে লোক তো কখনো দেখিনি। আমি দই দি বলে তুমি হিংসেই বুক ফেটে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুম গোয়ালিনীর চাপ বাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনে শান্তি আছে? গাঁজাখোর মরুই পোড়া বামুন কোথাকার। হাজারি জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গাঁয়ে, আমায় জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি। তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মঝি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে। রানাঘাটে তাহার শ্বশুর বাড়ি। অল্প বয়সে বিধবা হইয়াছে। এখন দুধ বেচিয়া দই বেচিয়া ছোট ছোট 2টি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া শ্বশুর বাড়িতে কেহ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে, দাঁড়ান, একটু পায়ের ধুলো দিন। আপনি এখানে? কোথায়? আরে কুসুম, কোত্থেকে তুই এখানে? এই তো আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারের মন্দিরের গায়ে। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেলবাজারে হোটেলে কাজ করি, আজ 6-7 মাস আছি। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাধা ভাত তরকারি থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিয়া ফিরিবার সময় কুণ্ডুদের পাটের আড়তের গলিটায় দাঁড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মঝির চোখ এড়ায় নাই, সুতরাং সে বলিতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণির ধারে যাইতেছে। এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল।
কুসুম দুধের ভাঁড় হাতে ঝুলাইয়া বাড়ি ফিরিতেছিল। তাহার বয়স 24-25, বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বলিল, বাড়ি ফিরছিস এত বেলায় যে? কুসুম বলিল, জ্যাঠামশাই, বড্ড দেরি হয়ে গেল। নিজের তো দুধ নেই, কায়েতপাড়া থেকে দুধ আনি, তবে বিক্রি করি, তবে বাড়ি ফিরি। আসুন না আমাদের বাড়ি। না, এখন আর কোথায় যাব, তুই যা, খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বলিল, আমার আর খাওয়া দাওয়া জ্যাঠামশাই, শাশুড়ি রেঁধে রেখে দিয়েছে, গিয়ে খাবো, কতক্ষণ লাগবে, আসুন না। হাজারি অগত্যা গেল। 6 চালা একখানা বড় ঘর, সেখানেতে কুসুমের শাশুড়ি থাকে। আর একখানা ছোট 4 চালা ঘরে কুসুম ছেলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরু কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা তাহার উপরে। তক্তপোষের নিচে বালি দেওয়া 8 বছরের আলু, এক কোণে কতকগুলি হাঁড়িকুড়ি ও একটা বড় জ্বালা। বাঁশের আলনাতে কতকগুলি লেপ কাঁথা বাঁধা। একটা জলচৌকিতে খান কতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারির মনে হইল কুসুম বেশ সাজাইয়া রাখিতে জানে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশাই? দে একটা, আর তুই খেতে যা, বেলা অনেক হয়েছে। কিন্তু কুসুমের দেখা গেল খাওয়ার সম্বন্ধে কোনো তাড়া নাই। হাজারিকে পান দিয়া সেই যে হাজারির সামনে মেজেতে বসিয়া গল্প করিতে লাগিল, প্রায় ঘণ্টাখানেক হইয়া গেল। সে নড়িবার নামও করে না দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তুই খেতে যা না, আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বলিল, যাচ্ছি এবার। বলিয়া আর যায় না। আরও 1 ঘণ্টা কাটিয়া গেল। কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়াছে। ভাইয়েরা গরিব বলিয়া হোক, আর ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপের বাড়িতে কেহ লইয়া যায় না। নিজে 2-1 বার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই। ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে কুসুম সেই সব কাহিনী বলিতে লাগিল। ছেলেবেলায় গ্রামে কি পথে কি করিয়াছিল, সেই বিষয়ে কথাও তাহার আর ফুরোয় না। এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের গাঁয়ের যুগিপাড়ার মাঠে আমরা ছোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশাই। একবার, তখন আমার বয়স 9 বছর, আমি আর সাধু কুমোরের মেয়ে আদর, আমরা দুজনে গিয়েছি ছোলার শাক তুলতে। একটা মিনসে দেখি জ্যাঠামশাই ছোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে। আমাদের না দেখে দৌড় দৌড়, বিষম দৌড়। আমরা তো হেসে বাঁচিনি, ভেবেছে বুঝি আমাদের ক্ষেত। বলিয়া কুসুম মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। হাজারি দেখিল ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেল যাইতে বিলম্ব হইবে। পদ্মঝি মুখ নাড়ার চোটে অতিষ্ঠ করিয়া তুলিবে। সে উঠিতে যাইতেছে, কুসুম বলিল, দাঁড়ান জ্যাঠামশাই, আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, সেইটি দেবার জন্যই আপনাকে নিয়ে এলাম। বলিয়া একটা কাপড়ের পুঁটুলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারির সামনে মেলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ, বেশ হয়েছে রে। কুসুম কাঁথাখানি পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানা রাত্রে পেতে শোবেন। আপনি শুধু মাদুরের ওপর শুয়ে থাকেন হোটেলে। আমার অনেক দিনের ইচ্ছে, একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব। তা 2-3 মাস ধরে একটু একটু করে এখানা আজ দিন 5-6 হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ প্রায় তাহার সমবয়সী। কুসুম তাহার মেয়ের সমান, একই গাঁয়ের লোক। তাহা হইলেও কি সবাই করে? গাঁয়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাকো মা, মেয়ে না হলে বাপের জন্য এত আত্মি দেখায় কে? ভারী চমৎকার কাঁথা,
আমি পেতে শুয়ে বাঁচবো এখন। ভারী চমৎকার কাঁথা, বেশ বেশ। কুসুম বলিল, জ্যাঠামশাই, আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিও বলছি, বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে? শ্রাবণ মাসে সেই উপশ্রান্ত বাদলায়। কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে সে বাঁ হাতে আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, মাথার ওপর ভগবান জানেন, আর কেউ জানে না। আপনি আমার জন্য যা করছেন, আপনি ব্রাহ্মণ দেবতা, আমি ছোট জাতের মেয়ে। আমার ছোট মুখে বড় কথা সাজে না, তবে আমিও বলছি, ওপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন, আমিও যেন দেখে মরি। বলিয়াই সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া আঁচল গলায় দিয়া প্রণাম করিল। সেদিন ছিল বেশ বর্ষা। হাজারি দেখিল হোটেলে গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়া আছে। অন্যদিন এই ধরনের খদ্দের এ হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বেচু চক্রবর্তী ডাকিল, হাজারি ঠাকুর, এদিকে এসো। হাজারি গদির ঘরে দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বেচু চক্রবর্তী বলিল, হ্যাঁ বাবু, এরই নাম হাজারি। বাবুটি বলিলেন, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের পোলাও মাংস রেঁধে খাওয়াতে পারবে? তোমার আলাদা যা মজুরি যা হয় দেব। বেচু বলিল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অবধি লোকে জানে। ও আমারই ঠাকুর, ওকে কিছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন তাও করবে। এই সময় পদ্মঝি বেচু চক্রবর্তীর ডাকে ঘরে ঢুকিল। বেচু চক্রবর্তী কিছু বলিবার পূর্বে জনৈক বাবু বলিল, ঝি, আমাদের একটু চা করে খাওয়াও তো এই বর্ষার দিনটাতে, না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্রবর্তী মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন, সে কথা মিথ্যা নয়। আমরা আজ যখন শিকারে বেরিয়েছি, তখন আমাদের পিস্তুত ভাই বলে দিয়েছিল, রানাঘাট যাচ্ছ, শিকার করে ফেরবার পথে রেলবাজারের বেচু চক্রবর্তীর হোটেলের হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো। তাই আজ সারা দিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম, ফিরবার গাড়ি তো রাত 10টায়, তাই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই। মজুরি কেন দেব না চক্রবর্তী মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব। ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চক্রবর্তী মশাইয়ের কানে কথাগুলি গেল, তাহার চাকুরির উন্নতি হইতে পারে। মনিবের সুনজরে পড়িলে কি না সম্ভব। খুশির চোটে সে লক্ষ্যই করিল না যে পদ্মঝি তাহার প্রশংসা শুনিয়া এদিকে হিংসায় নীল বর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না, তাহারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া আনিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংস একটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দা সে তাহাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলি স্ত্রীর নিকট অনেক দিন আগে শিখিয়াছিল। কিন্তু হোটেলের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনোদিনই থাকে না। তবে বাঁধা খদ্দেরগণের মনোতুষ্টির জন্য মাংস মাসে একবার বা দুবার দেওয়ার ব্যবস্থা আছে বটে, সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাইতে গেলে চলে না, বা হাজারির ইচ্ছেও করে না। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করিতে ইচ্ছা করে না, তেমনি হাজারি ঠিক করিল, পদ্মঝি তাহাকে দুই চক্ষু পাড়িয়া যেমন দেখিতে পারে না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহবা লইয়া পদ্মঝির চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবে। তাহাকে যত ছোট মনে করেও তত ছোট সে নয়, সেও মানুষ, সে অনেক বড় মানুষ।
ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না। পদ্মঝি জোগাড় দিবে না এ জানা কথা। হোটেলের অন্য উড়ে বামুনটিকে বলিতে পারা যায় না, কারণ সেই হোটেলে সাধারণ রান্না রাঁধিবে। একবার ভাবিল কুসুমকে আনব, পরক্ষণেই স্থির করিল তার দরকার নাই। লোকে কে কি বলবে, পদ্মঝি তো বঁটি পাতিয়া কুসুমকে কাটিবে। যাক, নিজেই যাহা হয় করিয়া লইবে। এখন বেলা হইয়াছে। হাজারি বাজার হইতে কেনা তরি তরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল। বর্ষাও যেন নামিয়াছে হিমালয় পাহাড় ভাঙিয়া, কাঠগুলো ভিজিয়া গিয়াছে। মাংস সে কয়লার জালে রাঁধিবে না, তাহার সে বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা বাজিয়া গেল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারি বুঝিয়াছে আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই। হইলও তাই। বাবুরা বেচু চক্রবর্তীকে ডাকাইলেন। হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচু চক্রবর্তীও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা শুনিয়া। চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা আর খাওয়া পড়া। এই 2 টাকা তোমাকে আমরা বকশিস দিলাম। চমৎকার রান্না তোমার, আবার যখন এদিকে আসবো তুমি আমাদের রেঁধে খাইও। হাজারি ভারী খুশি হইল। বকশিস ইহারা হয়তো কিছু দেবেন সে আশা করিয়াছিল বটে, কিন্তু 2 টাকা দিবেন তা সে ভাবে নাই। যাইবার সময় বেচু চক্রবর্তীর সামনে বাবুরা হাজারির রান্নার আর এক দফা প্রশংসা করিয়া গেলেন। আর একবার শীঘ্রই শিকারে আসিবেন এদিকে, তখন এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতের মাংস না খাইলে তাহাদের চলিবেই না। বেশ হোটেল করেছেন চক্রবর্তী মশাই। বেচু চক্রবর্তী বিনীতভাবে কাঁচুমাচু হইয়া বলিল, আগে বাবু মশাইয়েরা রাজসই লোক, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসেন সকলেই দয়া করে এই গরিবের কুড়োতেই পায়ের ধুলো দিয়ে থাকেন। তা আসবেন যখন আপনাদের ইচ্ছে হয়, আগে থেকে একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্যে। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপি লোককে, যাতে এদিকে এলে তারাও এখানে এসে ওঠেন। বাবু, আমার বামুনের মজুরিটা? কত মজুরি দেব? তা দিন না বাবু, 1 বেলার মজুরি 8 আনা দিন। বাবুরা আরও 8 আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর, আজ আর বেরিও না কোথাও, বেলা গিয়েছে। উনুনে আজ আর একটু পরেই দিতে হবে। পদ্ম কোথায়? পদ্ম দিদি থালা বার করছে, ডেকে দেব? পদ্মঝি আজ যে মুখ ভার করিয়া আছে হাজারি তাহা বুঝিয়াছিল। আজ হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা। আজ আর কি তাহার মনে সুখ আছে? পদ্মঝির মনোতুষ্টি করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত তরকারি এবং মাংস দিয়াছিল। পদ্মঝি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না। মুখ যেমন ভার তেমনই রহিল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মঝি হঠাৎ প্রশ্ন করিল, রাঁধা মাংস আর কতটা আছে ঠাকুর? বলিয়াই ডেকচির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়া আসিবে। সে ব্রাহ্মণের বিধবা নয়, মাছ মাংস খাইতে তাহার আপত্তি নাই। ভাবিয়া ডেকচিতে 1.5 পোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল। পদ্মঝি কি তাহা দেখিতে পাইল? পদ্ম দেখিয়াছে বুঝিয়া হাজারি বলিল, সামান্য একটু আছে। কি হবে ওইটুকু? আমায় দাও না, আমার আজ ভাগ্নি জামাই আসবে,
তুমি তো মাংস খাও না। কুসুমের জন্য রাখা মাংস পদ্মঝিকে দিতে হইবে, যার মুখ দেখিতে ইচ্ছে করে না হাজারির। হাজারি মাংস যে খায় না তাহা নয়। হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়া আসে, নিজেকে বঞ্চিত করিয়া। পদ্মঝি তাহা জানে, জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা উহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্ম দিদি, একটুখানি পড়ে আছে ডেকচির তলায়, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম, তা তোমার কানে গেল না? ভাগ্নি জামাই এসেছে, শুনলে না? যা দিলে এতটুকুতে কি কুলোবে? ঢেলে দাও ওটুকু। হাজারি বিপন্ন মুখে বলিল, আমি একটু রেখে দিয়েছি, আমার দরকার আছে। পদ্মঝি ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বলিল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? হাজারি বলিল, দেব, ও একজন একটু চেয়েছে। কে একজন? আছে, ও সে তুমি জানো না। পদ্মঝি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বলিল, না আমি জানি নে। তা কি আর জানি? আর সে জানাজানির আমার দরকার নেই। হোটেলের জিনিস তুমি আর কাউকে দিতে পারবে না, তোমায় অনেক দিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও, চক্রবর্তী মশাইয়ের শালাও আজ কলকাতা থেকে এসেছে, তার জন্য মাংস বাটি করে আলাদা করে রেখে দাও, ও বেলা এসে খাবে। এখন আমি না পেতে পারি, সে হোটেলের মালিকের আপনার লোক, সে তো পেতে পারে। বেচু চক্রবর্তীর এই শালাকে হাজারি অনেকবার দেখিয়াছে। মাসের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়িয়া থাকে, আর কালো পেরে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের ওপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর চাকরকে অপমান করে, চোখ রাঙায়, যেন হোটেলের মালিক নিজেই। তাহাদের গ্রামের মেয়ে দারিদ্রা কুসুম ভালোটা মন্দটা খাইতে পাওয়া দূরে থাকুক, অনেক সময় পেটের ভাত জুটাইতেই পারে না। তাহার জন্য রাখিয়া দেওয়া এত যত্নের মাংস শেষকালে সেই চালবাজ বার্ডশাইখোর শালাকে দিয়া খাওয়াইতে হইবে। এই প্রস্তাব হাজারির মোটেই ভালো লাগিল না, কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক। যাহাদের হোটেল তাহারাই যদি খাইতে চায়, হাজারি তাহা না দিয়া পারে কি করিয়া? অগত্যা হাজারিকে পদ্মঝিয়ের সামনে বড় জামবাটিতে ডেকচির মাংসটুকু ঢালিয়া রান্নাঘরের কুলুঙ্গিতে রেকাবি চাপা দিয়া রাখিয়া দিতে হইল। সামান্য একটু বেলা আছে, হাজারি সেটুকু সময়ের মধ্যেই একবার নদীর ধারে ফাঁকা জায়গায় বেড়াইতে গেল। আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে। 2টি জিনিস আজ বুঝিয়াছে সে। প্রথম, ভালো রান্না সে ভুলিয়া যায় নাই, কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন। দ্বিতীয়, পরের তাবে কাজ করিলে মানুষকে মায়াদয়া বিসর্জন দিতে হয়। আজ এমন চমৎকার রান্না মাংসটুকু সে কুসুমকে খাওয়াইতে পারিল না, খাওয়াইতে হইল তাহাদের দিয়া, যাহাদের সে 2 চক্ষু পারিয়া দেখিতে পারে না। কুসুম সেদিন কাঁথাখানি দিয়াছিল, সেদিন হইতে হাজারির কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছে কুসুমের ওপর। বয়সে তো সে মেয়ের সমান বটেই, কাজও করিয়াছে মেয়ের মতোই। আজ যদি হাজারির হাতে পয়সা থাকিত, তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত। অন্য কিছু দেওয়া তো দূরের কথা, নিজের হাতে অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না। ছেলেবেলার কথা হাজারির মনে হয়। তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া জোগাড় যন্ত্র করিতেছেন, পাড়ার অনেক বৃদ্ধা ও প্রৌঢ়া বিধবাদের সঙ্গে। হাজারি তখন 8 বছরের ছেলে, সেও ভীষণ বায়না ধরিল, গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না। তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয়। সকলেই বলিল, তোমারও ছেলেকে কে দেখাশুনো করবে বাপু? অত ছোট ছেলে, আর সেখানে নানান ঝক্কি, তাহলে তোমার যাওয়া হয় না। হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না, তাই তার যাওয়াই হল না।
জীবনে আর কখনোই তার সাগর দেখা হয় নাই, কিন্তু হাজারির মনে মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা হইয়াছে। হাজারি ভাবিল, যাগ্গে, যদি কখনো নিজে হোটেল খুলতে পারি তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মঝিকে দেখাবো তুই কোথায় আর আমি কোথায়। হাতে পয়সা থাকলে কালই না হোটেল খুলে দিতাম। কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো, আমার নিজের হোটেল হলে। কতকগুলি বিষয় সে খুব ভালো শিখিয়াছে, সে বেশ বুঝিতে পারে। বাজার করা হোটেলওয়ালার একটি অত্যন্ত দরকারি কাজ এবং শক্ত কাজ। ভালো বাজার করার উপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে, এবং ভালো বাজার করার মানেই হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা। ভালো জিনিসের বদলে সস্তা জিনিস, অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না, এমন দ্রব্য খুঁজিয়া বাহির করা। যেমন বাটা মাছ যেদিন বাজারে আক্রা, সেদিন 6 আনা সের রেল চালানি রাস মাছের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে। হঠাৎ ধরা বড় কঠিন, কোনটা বাটার পোনা কোনটা রাসের পোনা। পরদিন হাজারি চূর্ণির ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রইল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মঝির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না। কিন্তু তবুও কাল সামান্য একটু রাঁধা মাংস লইয়া পদ্মঝি যে কাণ্ডটি করিল, তাহাতে সে মনোকষ্ট পাইয়াছে খুব বেশি। পরের চাকুরি করিতে গেলে এমন হয়। কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেক দিন করে নাই। অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকুরির উন্নতি তো দূরের কথা, ইহারা সুখ্যাতি পর্যন্ত করতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। একবার ইচ্ছা হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এরকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই। সেখানেও পদ্মঝি জুটিতে বিলম্ব হইবে না। কি আর করা যায়। বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপ না করিলে আর কেহ হোটেলের রাঁধুনিগিরি করিতে আসে না। এখনই গিয়া ডেকচি না চড়াইলে পদ্মঝি এক ঝুড়ি কথা শুনাইয়া দিবে। এতক্ষণ উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে। কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুর আসুন, বড় সৌভাগ্য, অসময়ে আপনার পায়ের ধুলো পড়ল। হাজারি বলিল, দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমার তত বয়স দেখায় না। কি বলিস কুসুম? আমার এখনো বেশ খাটবার ক্ষমতা আছে, তুই কি বলিস? হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময় কিছু কৌতুকের সুরে বলিল, তা বাবা ঠাকুর, তা তো বটেই, বয়স আপনার এমন আর কি। কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটা কথা উঁকি মারিতে লাগিল। বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে করবার কথা ভাবছেন নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনোদিন জমাতে পারি, এ আমি নিশ্চয়ই করব, তুই জানিস। পরের ঝাঁটা খেয়ে কাজ করতে আর ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি, বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি। চক্রবর্তী মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখনপুরের হাট থেকে ফি হাটরা যখন তরি তরকারি কিনে আনি, তখন রানাঘাটের বাজারের চেয়ে টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। এ ধরো কম লাভ নয় একটা হোটেলের ব্যাপারে। বাজার করবার মধ্যে হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার মনে খুব জোর আছে কুসুম, টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে, তবে হোটেল যা চালাবো বাজারের সেরা হোটেল হবে, তুই দেখে নিস। কুসুম
হাজারি ঠাকুরের এ দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল। সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়ায় মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার এক জোড়া রুলি ছিল, এক গাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় 8 বছর। আর এক গাছা আছে, বিক্রি করলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা দিয়ে হোটেল খোলা হবে আপনার? হাজারি হাসিয়া বলিল, ধুর পাগলি, 60 টাকায় হোটেল হবে কি করে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়, তাতেও হবে না। আচ্ছা, হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখব কি, হিসেব আমার মুখে মুখে। ধরো গিয়ে 2টো বড় ডেকচি, ছোট ডেকচি 3টে, থালা বাসন 1 প্রস্থ, হাতা খুন্তি বেড়ি চামচে 4 বাসন, বাইরে গদির ঘরের 1খানা তক্তপোষ, বিছানা তাকিয়া, বাক্স খেরো বাঁধানো খাতা 2খানা, বালতি লণ্ঠন চাকি বেলুন, এসব নানান নটখটি জিনিস কিনতেই তো 200 টাকার ওপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে। ঠাকুর চাকরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হয়। যদি প্রথম 2 মাস না হলেও কিছু ঠাকুর চাকরের মাইনে আসবে কোথা থেকে? সেসব যাকগে, তাছাড়া তোর টাকা নেবই বা কেন? কুসুম ক্ষুব্ধ স্বরে বলিল, আমার যদি থাকতো তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ্যি বাবা ঠাকুর। সে ভাগ্যি থাকলে তো হবে। আমার অত টাকা যখন নেই, তখন আর সে কথা কি করে বলি? যা আছে ওতে যদি কখনো সখনো কোনো দরকার পড়ে আপনার মেয়েকে জানাবেন। হাজারি উঠিল, আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না। বলিল, না রে কুসুম, ওতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু মুখে কিছু না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর? বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে 1খানা আসন আনিয়া পাতিল এবং মেজের ওপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে 1 বাটি দুধ ও 1খানা রেকাবিতে পেঁপে কাটা, আমের টিকলি ও 2টি সন্দেশ আনিয়া আসনের সামনে মেজের ওপর রাখিয়া বসিল। একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের ওপর বসিল। কুসুম ঝকঝকে করিয়া মাজা একটা কাঁসার গেলাসে জল আনিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো যত্ন করে কুসুম, তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চক্কর্তি মশাইয়ের গাঁজাখোর শালাকে দিয়া, শুধু ওই পদ্মঝিয়ের জন্য। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতন কুসুম মা। কুসুম হাসিয়া বলিল, মেয়ের মতন কেন বাবা ঠাকুর? মেয়েই তো। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কে করে? যত্ন আর কি করেছি, সে ভাগ্য ভগবান কি আমায় দিয়েছেন। একে কি যত্ন করা বলে? কাঁথাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর? তা শুচ্ছি বই কি রে, রোজ তোর কথা মনে হয় শোবার সময়। মনে ভাবি, কুসুম এখানা দিয়েছে, ছেঁড়া মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল, পেতে শুয়ে বেঁচেছি। আহা, কি যে বলেন! না, সন্দেশ 2টোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি, ও ফেলতে পারবেন না। কুসুম, তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা, ওটা তোর জন্য রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল, পা নানি, দাঁড়ান।
তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল, আমার ও রুলি গাছা তোলা রইল আপনার জন্যে বাবা ঠাকুর। যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। আজ এই পর্যন্তই। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনন্য সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। এই উপন্যাসটি ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদের কাছে আসতে থাকবে। পাশাপাশি যারা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসটি নিয়মিত শুনছেন, সেটিও চলবে পর্বে পর্বে। উপন্যাস দুটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আপনাদের অনুভূতি আর মতামত আমার এই সাহিত্য যাত্রার সবথেকে বড় প্রেরণা। আমি সুদেষ্ণা। আমার ইউটিউব চ্যানেল সাহিত্য সংলাপে আমি পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে সকলের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি আপনাদের পাঠ করে শোনাই ছোট গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে একবার চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে সেখানেও ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট সেকশনে সেখানেও নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে সবসময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।